সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বেশ কিছু রোগ ব্যাধি আছে যেগুলো জড়িত, অর্থাৎ যখন কোনো সিজন চেঞ্জ হয় দেখা যায় যে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এখন যেমন শীতকাল চলছে, কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে তীব্র শৈত্যপ্রবাহ বা শীতের প্রকোপটা এই বছর কিন্তু অন্যান্য বছরের চাইতে অনেক বেশি ছিল। তো শীতকালে দেখা যায় যে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়ার মতন রোগগুলো বেড়ে যায়। বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ আছেন তারা কিন্তু শীতের সময়টাতে বেশ সাফার করেন। পাশাপাশি বায়ু দূষণ তো আছেই, দূষণজনিত কারণে আমাদের ফুসফুসের অবস্থা অনেকটাই শোচনীয়। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা বেড়ে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শীতকালীন বক্ষব্যাধি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছে আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা এবং খুবই পরিচিত একজন মুখ, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কনসালটেন্ট, ইকবাল চেস্ট সেন্টার। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদেরকে টেলিফোনে প্রশ্ন করতে পারছেন, যেই নাম্বারটিতে কল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, আসসালামু আলাইকুম, শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর সিফাত, আপনাকে শুভ সকাল এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা স্যার, শীতকালে তো আমি বললামই যে বেশ কিছু রোগ আছে যেগুলো বেড়ে যায়। তো আপনি আপনার প্র্যাকটিস লাইফে কি কি রোগ বেশি পাচ্ছেন? শীত চলছে, আজ মাঘের 2 তারিখ, মাঘ মাসের 2 তারিখ। তো একটা কথা আছে না, মাঘের শীতে বাঘে কাঁপে। তো পৌষ মাসটা আপনি একটু বললেন যে ভালো একটা শৈত্যপ্রবাহ গেছে। আমরা আশা করছি যে সামনে আরেকটি শৈত্যপ্রবাহ হয়ে শীতটা শেষ হবে। তো এই সময়টা কিন্তু মানে যাদের ফুসফুস ভালো আছে, যাদের বক্ষব্যাধি নাই, তাদের জন্য খুব একটা আনন্দের সময়। বিভিন্ন পিকনিক চলছে, বিয়ে শাদী চলছে, পিঠাপুলির পার্বণ চলছে। কিন্তু যাদের বক্ষব্যাধি আছে, ফুসফুসের অবস্থা খারাপ, তাদের জন্য কিন্তু এই শীতকালটা একটা নিরানন্দের সময়। মানে তারা কিন্তু দেখা যায় শীত আসার আগে থেকে একটা ভীতি, মানে একটা আতঙ্কে কাজ করে যে শীত আসলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, বিভিন্ন বক্ষব্যাধি দেখা দিবে, বক্ষব্যাধির সংক্রমণটা বেড়ে যাবে। তো এখন এই সময়টা আমরা কি দেখছি? এই সময়টা দেখছি যে যারা শিশু আছে বা অতি বৃদ্ধ আছে, অর্থাৎ এক্সট্রিমস অফ এজ, তাদের মধ্যে নিউমোনিয়াটা হওয়ার একটা প্রবণতা আছে। বিশেষ করে যারা খুব বেশি এক্সপোজড হচ্ছে শীতে, মানে যখন কুয়াশা পড়ার আগেই, মানে সকাল হইতেই ঘরের বাইরে চলে যাচ্ছে, আবার মানে সন্ধ্যার আগে আগে তারা মানে বাইরে থাকছে, শিশুরা খেলাধুলা করছে এবং অনেক শিশু দেখা যায় নাক দিয়ে পানি পড়ছে, জ্বর হচ্ছে। আর অনেক শিশু আছে ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত হচ্ছে। কারণ এই সময়টা, শীতের এই সময়টা ভাইরাস এবং ব্যাকটেরিয়া এর যে মানে এটা খুব বেশি বেড়ে যায়, আধিক্যটা খুব বেশি বেড়ে যায়। তার জন্য অনেক ধরনের বক্ষব্যাধিতে আক্রান্ত সকলেই হয়ে থাকে। অনেকের মধ্যে একটা সিজনাল, আমরা বলি উইন্টার কাফ, সবারই কিন্তু কম বেশি সর্দি, হাঁচি, কাশি কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা চেম্বারে বসলে দেখা যায় যে বেশিরভাগ রোগী আসছে, স্যার প্রচুর কাশি বেড়ে গেছে, এই শীত পড়ার পর থেকে অনেক কাশি বেড়ে গেছে, সর্দি বেড়ে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমরা কিন্তু জ্বরেরও একটা প্রকোপ দেখতে পাই, জ্বরের প্রকোপ, ঠান্ডা জ্বর, ভাইরাসের আধিক্য আছে, ভাইরাল ফিভার দেখা যাচ্ছে। তো এখন মানে শীতকালে কেন অ্যাজমা বাড়ে, এটা একটা প্রশ্ন আসতে পারে আপনার। যে শীত ঠান্ডা ইটসেলফ একটা অ্যালার্জি। তারপরে শীতে দেখা যায় যে বিভিন্ন রকম এই সময়টাতে অনেক মজার মজার খাবার দাবার আছে, সিম আছে, তারপরে গরুর মাংস, চিংড়ি মাছ, এগুলো মানে মানুষের অনেক ফুড অ্যালার্জি আছে। সিম খেয়ে দেখা যায় তার, গরুর দুধ খেয়ে শ্বাসকষ্ট বেড়ে গেছে, হাঁসের মাংস খেয়ে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। এছাড়া গত বছরের বাক্সবন্দি কাপড় যেগুলো ছিল, আপনি রেশমি, পশমি, সোয়েটার, চাদর, কম্বল, এগুলো দেখা যায় গত বছর মানে সারা বছর মাইট নামে ছোট ছোট কীট, হাউস ডাস্ট মাইট যেটাকে বলে, এটা বংশবৃদ্ধি করে একদম কম্বলটা ছেয়ে গেছে, আপনার চাদরটা ছেয়ে গেছে মাইটে। ওই চাদরটা আপনি লন্ড্রিতে না দিয়ে বা গরম পানিতে ধুয়ে গরম রোদ্রে না শুকিয়ে আপনি সরাসরি পরেছেন, সোয়েটারটা পরেছেন, দেখা যায় মাইট গিয়ে আপনার নাক দিয়ে গিয়ে আপনার শ্বাসনন্ত্রে গিয়ে অতি সংবেদনশীলতা সৃষ্টি করে শ্বাসকষ্ট বাড়িয়ে দিচ্ছে, অ্যাজমা হয়ে যাচ্ছে। যাদের অ্যাজমা হয়তো একটু নিয়ন্ত্রণে ছিল, তাদের অ্যাজমা বেড়ে গেছে। মানে আমরা যে অ্যাকিউট অ্যাটাক বলি, যেটা অ্যাকিউট এক্সারভেশন যেটা বলি, অ্যাকিউট অ্যাটাক বলি, সেটা বেড়ে গেছে। বা হঠাৎ হয়তো নতুন করে অ্যাজমাতে আক্রান্ত হয়ে গেছে এই হাউস ডাস্ট মাইট গিয়ে। কারণ হাউস ডাস্ট মাইটটা হচ্ছে অ্যাজমার একটা বড় কারণ।
আচ্ছা, অনেকের অ্যালার্জি বাসায় তো পোষা প্রাণী থাকে, পোষা হ্যাঁ, প্রাণীর হ্যাঁ, pet animals পশমেও যেটা। আমরা জানি যে মাইটস আমি সবসময় এটা বলি যে পেট অ্যানিমেল ঘরে মানে ওই যে পেট অ্যানিমেলস রাখবেন না। অনেকে খরগোশ রাখে, বিড়াল রাখে, কুকুর রাখে, এগুলো থেকে কিন্তু যে ফাইবারগুলো নাক দিয়ে ঢুকে শ্বাসটা নিতে অতি সংবেদনশীলতা বা হাইপার রেসপন্সিভনেস তৈরি করে, শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। এর জন্য অনেক শিশু দেখবেন যে মানে খরগোশ নিয়ে বা বিড়াল নিয়ে ঘুমাচ্ছে। অনেক আছে খেলনা আছে না, ফার্ড একদম পশমে ভরা, ওই সব খেলনা নিয়ে হয়তো শুয়ে আছে, ওর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে মাইন্ড মানে প্রবেশ করে আছে। এই জন্য এগুলিকে আমরা বলি যে ওইসব খেলনা নিয়ে শিশুরা যাতে না ঘুমায়, একটু দূরত্ব রাখে। এবং ওই ধরনের ফার্ড যে খেলনাগুলি আছে, ওই যে মানে বিভিন্ন খেলনাগুলি আছে, সেগুলি কিন্তু সবসময় ডাস্টিং করে রাখতে হবে, রোদে শুকিয়ে রাখতে হবে, যাতে করে মাইট না টেবল। আবার ঘরের কোনায় কোনায় দেখা যাচ্ছে মাইট, মানে এই সময়টাতে ঘরে খুব একটা ঝাড় দেওয়া হয় না, ঘর মোছা হয় না, দেখা যাচ্ছে ওই মাইট ডেভেলপ করেছে। আমি বলি যে ঘরের ধুলার থেকে ঘরের মানে ধুলা বাইরের ধুলার চেয়ে বেশি ক্ষতিকর, কারণ এই ঘরের ধুলাতে মাইট ডেভেলপ করে। হাউস ডাস্ট মাইটটা হচ্ছে সবচেয়ে বেশি শ্বাসতন্ত্রে বড়। আরেকটা হচ্ছে এই সময়টা আমরা দেখি যে সিওপিডিতে যারা আক্রান্ত হয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আগে যাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা বলতাম, এখন এটাকে আমরা সিওপিডি বলি। এই সিওপিডির অ্যাকিউট এক্সারবেশন হয়, অর্থাৎ সিওপিডিতে ভুগছিল, কিন্তু এই সময়টা দেখা যায় যে বিভিন্ন যে ভাইরাস গিয়ে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এগুলি গিয়ে তার অ্যাকিউট এক্সারবেশন করছে, নিউমোকক্কাস ঢুকে অ্যাকিউট এক্সারবেশন করছে। অ্যাকিউট এক্সারবেশন করে প্রচণ্ড তার শ্বাসকষ্ট বাড়িয়ে দিয়েছে, পাকা পাকা হলুদ দুর্গন্ধযুক্ত কফ বেরিয়েছে, তারপর দেখা যাচ্ছে তার মানে জ্বর হচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে। এগুলোর বড় কারণ হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন সিওপিডি কেন হয়, কাদের বেশি হয়? যে ছেলেটা অতি শৈশবকাল থেকে ধূমপান করা শুরু করেছে, 15-16 বছর থেকে ধূমপান করা শুরু করেছে, এবং যে যত বেশি স্টিক ধূমপান করবে তার সিওপিডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা স্টিক কাউন্ট করা হয়। তো অত জটিল না করে বলি যে যত বেশি দিন ধরে যত বেশি সংখ্যায় ধূমপান করবে তার সিওপিডিতে আক্রান্ত হওয়ার। সিওপিডি কিন্তু দেখা যাচ্ছে যে মানে কখন আপনি লক্ষ্য করবেন, 40-50 বছর বয়স্ক, তখন সিওপিডি লক্ষণটা প্রকাশ পায়। তীব্র শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারছে কিন্তু ফেলতে পারছে না, মানে এত শ্বাস কিন্তু এত বাতাস কিন্তু সে বাতাস পাচ্ছে না। ওই যে একটা লালন ফকিরের গান আছে না, যে এত পানি মেঘনার এত জল কিন্তু খাবার জল নেই। তো এইরকম একটা এত বাতাস কিন্তু সে বাতাসের অভাবে সে ভুগছে, নিতে পারছে কিন্তু ফেলতে পারছে না। ফুসফুস ভরে আছে বাতাসে, কালো কুচকুচে হয়ে গেছে। আপনি এক্সরে দেখলে দেখবেন যে একেবারে মানে হাইপার ট্রান্সলুসেন্সি, বাতাসে ভরা, এয়ার ট্র্যাপিং হয়ে আছে। তো এই শীতকালে ওই অ্যাকিউট এক্সারবেশন হয়ে দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট এত বেড়ে গেছে। আর শীতকালে হয় কি, দেখবেন যে গ্রামে গঞ্জে বা হাট বাজারে একসঙ্গে বসে অনেকে চা নিয়ে বসে, ধূমপানের একটা মহোৎসব চলে, একেবারে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে শরীরটাকে একটু গরম করার জন্য। তো এতে করে আরো দেখা যাচ্ছে যে তার অ্যাকিউট অ্যাটাক হচ্ছে, অ্যাকিউট এক্সারবেশন হচ্ছে। এই ধূমপানটাকে যত বর্জন করতে পারে, সব রোগের মূল উৎস হচ্ছে ধূমপান। আপনি হার্ট অ্যাটাক বলেন, সিওপিডি বলেন, ইভেন কিডনি ডিজিজ বলেন, এই ধূমপান থেকে হয়। আমরা নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রিস্ক ফ্যাক্টর যখন চিন্তা করি, তখন ধূমপান খুবই কমন একটা কজ হিসেবে আসে। এবং আমি ধূমপান করলাম না, কিন্তু আমার পাশে একজন সমানে ধূমপান করে যাচ্ছে, আমি কিন্তু প্যাসিভ স্মোকার বা সেকেন্ড হ্যান্ড স্মোকার হলাম। আমার বিপদ কিন্তু ওই ধূমপানের চেয়ে বেশি, কারণ আমার যে ধূমপান করে সে শুধু মেইন স্ট্রিম ইনহেলেশন করে, আর যে আমি পাশে বসে আছি আমি মেইন স্ট্রিম ইনহেলেশন করছি, সাইড স্ট্রিম ইনহেলেশন করছি, অর্থাৎ আমি 5 গুণ বেশি আমি ভালনারেবল এই বক্ষব্যাধি বা হার্ট অ্যাটাকের জন্য। সুতরাং ধূমপান তো করবোই না, ধূমপানের পাশেও বসে থাকবো না। অনেক পরিবারে তো ছোট বাচ্চা থাকে, তাদের সামনে যদি ধূমপান করা হয়, এবং আমি বলি যে যদি কোনো প্রেগনেন্ট মাদার থাকে বাসায়, তাহলে হাজব্যান্ড বা অভিভাবকের উচিত হবে বাইরে থেকে সিগারেট খেয়ে মুখ ভালো করে ধুয়ে ঘরে প্রবেশ করতে। আর সবচেয়ে বড় কথা, ধূমপান করবেনই না। ধূমপানে তো অনেক হ্যাজার্ড হয় এই সময়টাতে। সিগারেট খেয়ে আপনি জ্বলন্ত সিগারেটটা বাইরে ফেলে দিলেন, দেখা যাবে ওইখানে একটা খড়কুটো আছে, আস্তে আস্তে আগুন জ্বালা শুরু করলো, দেখা যাচ্ছে পুরো এলাকা মানে আগুনে ঝলসে গেল।
সুতরাং এই মানে জ্বলন্ত সিগারেট আপনি নিভিয়ে তারপরে ফেলবেন। অনেকে আছে দেখবেন বদ অভ্যাস আছে, সিগারেটটা খেয়ে শেষ হলো, এটাকে না নিভিয়ে ছুঁড়ে মেরে দিল, দেখলো না যে কোথায় ছুঁড়ে মারলাম। হয়তো একটা তেল পড়ে আছে, ওখানে জ্বলন্ত সিগারেটটা পড়ে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এভাবে এই সময়টিতে আবার অনেক আছে শীত নিবারণের জন্য ওই আমরা যে অনেকগুলো কাঠ একত্রিত করে আগুন জ্বালিয়ে দিই, শীত মানে ঠান্ডা মানে বহাতে যায়। এতে গিয়ে দেখা যায় যে হয়তো শাড়িটা ঠিক মতো ভালো বা চাদরটা ঠিক মতো টাইট করে করেনি, ওই শাড়ির আঁচলের মধ্যে আগুন লেগে গেছে, বা মানে আপনার চাদরের মধ্যে আগুন লেগে গেছে। ওই আগুন লাগতে লাগতে ওর কোনো খেয়ালই নেই, দেখা যাচ্ছে একদম পুড়ে গেল। শীতকালীন একটা হ্যাজার্ড, এটা ভীষণ হ্যাজার্ড, প্রায় দেখা যায় প্রতি শীতে কিন্তু আমরা কয়েকটা কেস পান আপনারা। আমরা এই সময়টিতে বলি যে এই শীত আসার আগেই ভ্যাকসিন নিয়ে নেওয়া। আমরা জানি যে স্যার ফ্লু ভ্যাকসিন আছে, ফ্লু শট যেটাকে বলি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটা নিলে 4টা ভাইরাস থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারছেন, অ্যাকিউট এক্সারভেশন হচ্ছে না। নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, যেগুলো আনকনজুগেটেড ভ্যাকসিন, সেগুলো 3 বছর পর পর নিতে হয়। আর যেগুলো কনজুগেটেড ভ্যাকসিন, একটি নিলে সারা জীবনের জন্য হয়ে গেল। অর্থাৎ নিউমোনিয়া একটা বড় মানে ঘটনা এই সময়টা। এখন একটু নিউমোনিয়া নিয়ে আপনার কাছে অবশ্যই বিস্তারিত জানবো, যে আসলে কারা নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হয় এই সময়টাতে। এই নিউমোনিয়া কিন্তু এই সময়টাতে খুব বেশি হয়, কারণ আমার নাকে, আপনার নাকে, সবার নাকে কিন্তু নিউমোকক্কাস বলে একটা জীবাণু কিন্তু সবসময় বাস করে। কিন্তু ওটা যখন ফেভারেবল কন্ডিশন পায়, অর্থাৎ শীত খুব বেশি, প্রচণ্ড শীত, তখন দেখা যায় এই জীবাণুগুলো তখন বংশ বিস্তার করতে থাকে, ফেভারেবল অ্যাটমসফিয়ার পাচ্ছে, ওগুলো তখন ফুসফুসে গিয়ে একটা নিউমোনিয়া মানে কি? নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে প্রদাহ। ফুসফুসে প্রদাহ করে বড় একটা কনসলিডেশন হলো, জ্বর হলো, মানে প্রচণ্ড জ্বর হচ্ছে, তারপরে কফ হচ্ছে, কাশি হচ্ছে, শিশুদের যারা আছে খুব নেতিয়ে পড়ছে, জ্বর হয়তো 103-104 হচ্ছে। এবং শিশুকে যদি সেই সময় যদি নিউমোনিয়ার উপযুক্ত চিকিৎসা না দেওয়া হয়, তাহলে শিশু মৃত্যুর বড় কারণ। আমরা তো বলি যে আন্ডার 5 মানে মর্টালিটির একটা অন্যতম কারণ। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের আন্ডার 5 হচ্ছে মর্টালিটি সবচেয়ে বড় কারণ, যেটা আপনি বলেন। এবং এই যে দেখা যাচ্ছে কি নাকের এইগুলো আস্তে আস্তে নড়ছে, এবং শিশুকে কিন্তু দেখতে হবে যে নাকটা সবসময় পরিষ্কার রাখতে হবে যদি নিউমোনিয়ার লক্ষণ দেখায়। কারণ শিশু শ্বাস নিতে পারছে না, ফিডার খেতে পারছে না, তখন সঙ্গে সঙ্গে হসপিটাল নিতে হবে। এগুলো হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, এবং এগুলো হচ্ছে অ্যালার্মিং সাইন যে শিশু খুব মারাত্মক মানে স্টেজ 3, স্টেজ 4-এর দিকে চলে যাচ্ছে। শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আর নাকটাকে সবসময় মার উচিত হবে যে নাকটাকে পরিষ্কার রাখা, কটন বোর্ড দিয়ে বাই দিয়ে যে নাকটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। নেজাল কনজেশন থাকলে তো বাচ্চা নিঃশ্বাস নিতে পারে, নাকে অ্যাট্রোপিন ড্রপ দিয়ে নাকটাকে পরিষ্কার রাখতে হবে। এবং দেখছে ফিডার সে খাচ্ছে না, তারপরে প্লেফুল ছিল, খুব খেলাধুলা করতো, খেলাধুলার প্রতি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না, খাচ্ছে না, এগুলো কিন্তু দিস আর দ্য অবভিয়াস সাইন। এগুলোকে তখন অনেক সময় আমরা দেখি যে বাচ্চা শ্বাস নেওয়ার সময় তার বুকের এই জায়গাটা চেস্ট ড্রয়িং, ওই তখন ওই যে আমরা বলি স্ট্রাইডর, ট্রেকিও ল্যারিঙ্গো ব্রঙ্কাইটিস। অর্থাৎ এই সময়টাতে, যেটা খুব সুন্দর কথা বলেছেন, বিভিন্ন এই যে ভাইরাস আক্রমণ হয়ে ট্রেকিয়া, ল্যারিংস, ব্রঙ্কাস সবগুলো ইনফ্লামেড হয়ে শিশু মৃত্যুর বড় কারণ হয়ে যায়। এই ধরনের লক্ষণ মানে মাদেরকে উপযুক্ত ট্রেনিং দিতে হবে, যে সময় লক্ষণ দেখলে সঙ্গে বাসায় রাখবেন না। অনেক সময় কিন্তু বাবা মায়েরা ইগনোর করে যান, যে মনে করেন যে সাধারণ সর্দি কাশি সেটা হয়তো ভালো হয়ে যাবে 3 দিনে বা 7 দিনে, কিন্তু এগুলো ভালো হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে কোয়াকের কাছে নিয়ে গেছে, আন্দাজে কোয়াক অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এগুলো চিকিৎসকের কাছে নিতে হবে, যে চিকিৎসা করতে পারে। আর স্ট্রাইডর বলে একটা শব্দ হয়, বাচ্চাটা শ্বাস নিতে পারছে না, এই যে একটা শব্দ, একটা শব্দ আসে, মানে তখন বুঝতে হবে যে ল্যারিঙ্গো ট্রেকিও ব্রঙ্কাইটিস হয়ে গেছে। তখন এইসব বাচ্চাকে দ্রুত হসপিটাল নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সচেতনতার বিকল্প নেই, সচেতন হতে হবে, ভ্যাকসিনগুলো নিতে হবে, হাউস ডাস্ট মাইট যাতে ঘরে না থাকে, কাপড় চোপড় পরিষ্কার করে পড়তে হবে। এইসব শীতকালটা তাহলে এনজয় করা যাবে। স্যার ভ্যাকসিনের কথা যে বলছিলেন, যে ফ্লু শট সেটা আসলে কারা নিতে পারে, কত বছর বয়স থেকে? এটা সুন্দর কথা বলেছেন। অনেকে বলে যে 6 মাসের উপর থেকে, আমি সাধারণত 1 বছর উপরে বাচ্চাদের এই ফ্লু শটটা দিই। আর এটা হলো যারা অবেস, খুব বেশি মোটা, বা যারা অন্যান্য যে রেসপিরেটরি ডিজিজে ভুগছে, এদেরকে কিন্তু অবশ্যই ফ্লু শট দিতে হবে। কারণ অবেসিটি কিন্তু একটা অন্যতম একটা ডিজিজ। মানে অনেক আছে বেশ মোটা, দেখবেন এই মোটা কমাতে হবে। অনেকে বলে মোটা খুব স্বাস্থ্যবান। আর এখন জাঙ্ক ফুড খেয়ে, কোক, তারপরে যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে
এক একটা শিশু দেখবেন 7-8 বছরে একেবারে অতি দানবের মতো হয়ে উঠছে। এটা বাপ মার খেয়াল করতে হবে, কারণ এই শিশুগুলো এই এখন মানে টাইপ মানে ছোটদেরই আমরা যেটা আগে বৃদ্ধ বয়স্কদের পেতাম টাইপ 2 ডায়াবেটিস, এখন দেখা যায় 8-9 বছর 10 বছর বাচ্চাদেরও টাইপ 2 ডায়াবেটিস পাচ্ছি আমরা। অর্থাৎ এই জাঙ্ক ফুড আমাদের শিশুদের একদম এমনভাবে ধ্বংস করছে যে এদের ইমিউনিটি স্ট্যাটাস একদম লো হয়ে যাচ্ছে, মোটা সোটা হয়ে যাচ্ছে। মানে চাইল্ডহুড ওবেসিটি কিন্তু স্যার আমরা জানি যে বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেসের একটা অন্যতম কারণ হতে পারে। তারপরে আপনি আবার আন্ডার যদি নারিশ যারা তাদের কিন্তু সিওপিডি হয়, সুতরাং নিউট্রিশন স্ট্যাটাসটাকে মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে যে এখনকার শিশুরা ওই ব্রয়লার মুরগির মতো স্কুলগুলিতে দেখবেন কিন্ডারগার্টেন, সোকল কিন্ডারগার্টেন স্কুলগুলিতে কোনো খেলার মাঠ নাই। আমরা যখন ছোটোবেলায় আমরা মানে গভর্নমেন্ট স্কুলে পড়েছি, বড় খেলার মাঠ ছিল, একটা ঘন্টাই ছিল যে গেম পিরিয়ড, অর্থাৎ ওই সময় আমরা ফুটবল খেলেছি, এই খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। এখন সেগুলো নেই। স্কুলে যাবেন, কোনো খেলার মাঠ নাই, ওই বসে বসে পড়বেন, বাসায় এসে কম্পিউটারে বসে। শিশুগুলোর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, এদের ইমিউনিটি স্ট্যাটাস এত মানে লো হয়ে যাচ্ছে, শরীর অনেক মোটাসোটা হয়ে যাচ্ছে, কিন্তু ইমিউনিটি বলতে কিছু নাই। খুব অল্প বয়সে তাদের হার্ট অ্যাটাক এখন দেখা যাচ্ছে, অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিস দেখা যাচ্ছে। এবং এই শীতকালটা এরা এই শীত সহ্যই করতে পারে না। ওই ব্রয়লার মুরগির মতো, দেশি মুরগি কিন্তু অনেক তাদের ইমিউনিটি থাকে, কিন্তু ব্রয়লার মুরগির দেখবেন ইমিউনিটি খুব হঠাৎ করে মরে যায়। এই শিশুদের যদি মানে এই জাঙ্ক ফুড থেকে বিরত না করা যায়, অর্থাৎ এবং এরা সিঁড়িতে উঠবে না, লিফটে উঠে যায়, সিঁড়ি ভাঙতে হবে, তার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। এখন যে মানে শিশুদের মধ্যে যে একটা যে অলসতা ডেভেলপ করেছে, সারাদিন হয়তো ছোটবেলা থেকে এগুলোকে মানে অভিভাবকদেরকে হতে হবে, সচেতন হতে হবে যে না, খেলাধুলা করো, এই আমরা ফাস্ট ফুড দিব না। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আমরা যে সোকল ফ্রেঞ্চ ফ্রাই, আমরা নামেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, জানেন এটার উৎপত্তি হয়েছিল জার্মানে, কিন্তু নাম হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সবচেয়ে মানে নিকৃষ্ট খাবার। ফ্রাইড সে তেলের মধ্যে ডুবানো হয়, সব তেল ঢুকছে এটার মধ্যে, বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই সমানে খাচ্ছে, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। এবং এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার বলা হয় ফ্রেঞ্চ ফ্রাইকে। এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। আপনি সবজি খাওয়ান, এই যে শীতকালে এখন সুন্দর সুন্দর সবজি এসেছে, অনেক সবজির সমারোহ, বেশি করে শীত খাওয়ান, বেশি করে ফ্রুটস খান, নিজে খাওয়ান, শিশুদের খাওয়ান, বয়স্ক লোকদের খাওয়ান, তাহলে হবে কি ইমিউনিটি স্ট্যাটাসটা বাড়বে। এই শীতটা তারা সহজেই কিন্তু সহ্য করতে পারবে। ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার কথা, ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট, ভিটামিন এ খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ই ইম্পর্টেন্ট। এগুলো ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আন্ডার নারিশ যেসব থাকে, নিউট্রিশনাল স্ট্যাটাস যাদের খুব পুয়ার থাকে, তাদের মধ্যে ওই সিওপিডি, যেমন ধূমপান একটা বড় কারণ, যে যত বেশি দিন ধূমপান করছে, এখন তো শিশুদের মধ্যে ধূমপানের প্রবণতা, মহিলারাও ধূমপান করছে, এখন একটা অ্যাডভেঞ্চারিজম ডেভেলপ করেছে। পাশাপাশি আরেকটা বিষয় যে গ্রামাঞ্চলে দেখা যায় যে মহিলারা যারা মাটির চুলায় রান্না করে, সেই চুলার যে একটা ধোঁয়া আছে, সেটাও কি সিওপিডির একটা অন্যতম কারণ? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে আমরা জানি যে শুধু ধূমপান করলে সিওপিডি হয়। আপনি রাস্তায় যাচ্ছেন, মানে জামে পড়ে আছেন, গাড়ির কালো ধোঁয়া আপনার নাক দিয়ে ঢুকছে, আপনি ধূমপান করলেন না, অধূমপাই, সারা জীবন একটি সিগারেটও খাননি, কিন্তু এই কালো ধোঁয়াগুলো আপনার ফুসফুসে গিয়ে দেখা যাচ্ছে আপনার ফুসফুস নষ্ট করে দিচ্ছে, সিওপিডি করছে। আর যেটা আপনি বললেন যে আমাদের মা বোনেরা গ্রামে এই যে লাকড়ির চুলা বা খড়ির চুলা যেটাই বলুন, বছরের পর বছর তারা রান্না করছে, ওই ধোঁয়াগুলো তার ফুসফুসের শ্বাসটা নিতে গিয়ে তার সিওপিডি তৈরি করছে। আমরা বলি এখন যে বায়োগ্যাসে রান্না করবেন, তারপর মাটির চুলার রান্না কিন্তু খুব খুব টেস্টি হয়, কিন্তু মুখে যদি একটা গামছা বেঁধে নেন, বা মাস্ক, তো আর গ্রামে মাস্ক পরে না, মাস্ক পরতে পারলে খুব ভালো, তো মাস্ক যদি পরে নেন তাহলে, বা গামছা দিয়ে নাকটা একটু পেঁচিয়ে নেন, বা শাড়ির আঁচল দিয়ে নাকটা পেঁচিয়ে নেন, তাহলে কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকলেন। তো আমাদের দেশের এখন বায়ু দূষণ তো প্রচন্ড প্রকট আকার ধারণ করেছে। স্যার, আমরা যদি ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI যেটা চিন্তা করি, যে বলা হয় যে নয়াদিল্লির পরেই ঢাকার অবস্থান মানে বায়ুর দূষণের দিক থেকে, তো সেটা আমাদের জন্য আসলে কতটুকু মানে থ্রেট? খুব সুন্দর প্রশ্ন। বায়ু দূষণ এই শীতকালে তো ব্যাপক আকার ধারণ করে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কথা যেটা বললেন, যে আমেরিকান যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমবিসিগুলি আছে, ওরা এটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা মনিটর করে, তো 100 নিচে থাকতে হবে নর্মালি। তো আজকের ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কত জানেন? 246।
246। মানে সেটা অলরেডি অ্যালার্মিং জোন পেয়ে অ্যালার্মিং গেছে। না, এটাকে বলে ডেডলিয়েস্ট। ডেডলি শুধু না, ডেডলিয়েস্ট। ঢাকার বাতাসকে একটা গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করা যায়, এবং WHO বলছে ডেডলিয়েস্ট, মানে ওয়ার্ডটা উচ্চারণ করছে, মোস্ট হ্যাজার্ডাস। এই বাতাস আমরা শ্বাসের সঙ্গে নিচ্ছি, নিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমরা ধূমপান করছি না, এত কিছু মেনটেন করছি, কিন্তু এই বাতাস নাক দিয়ে নিয়ে আমরা আমাদের ফুসফুসে 12টা বাজাচ্ছি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে 246, এবং যে আরও যেসব ইগুলো আছে, এখন ঢাকার বাতাসে একটা জিনিস এসছে, যে লিড, একটা বাজে লিড আসছে, হেভি মেটাল এবং সূক্ষ্ম ভাসমান বস্তুকণার, মানে যে সাসপেন্ডেড এয়ার পার্টিকেলের একটা খারাপ দিক, যেটা দিল্লিতেও নাই, লাহোরেও নাই, ঢাকার বাতাসে আছে। এটা যে পরিবেশ যে তারা ডিটেক্ট করেছে, এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এর জন্য বলা হয় ডেডলিয়েস্ট এই বাতাসটা। এই বাতাস যেটা আমরা নিচ্ছি, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ঢাকার কোন অংশটা মোটামুটি একটু সেফ। এরা বলছে যে, পরিবেশ বিশেষজ্ঞরা বলছে যে গুলশান, বারিধারা এবং মিরপুর ডিএইচএস এর বাতাসটা একটু ভালো আছে। এখন কেন ভালো, কেন খারাপ হয় ঢাকার বাতাস, এত খারাপ হয় কেন? সেটা হচ্ছে যে গাড়ির কালো ধোঁয়া, কোনো ফিটনেসের বায়ুবালাই নাই, ওই টাকা দিয়ে ফিটনেস নিয়ে নেওয়া যায়, এটা কেউ দেখছে না, কালো ধোঁয়া ছড়াচ্ছে। এবং আপনার যে ধূমপান, এলোপাথারি ধূমপান করছে, পাবলিক প্লেসে ধূমপান করছে। আমাদের অনেক চিল্লাচিল্লি করে, আমি ব্যক্তিগতভাবে অনেক লেখালেখি করে, তখনকার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনাকে অনেক বলে টলে একটা আইন করেছিলাম যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, কিন্তু কে মানছে? আইনের ইমপ্লিমেন্টেশন নাই আমাদের। 50 টাকা ছিল একটা যে জরিমানা, পাবলিক প্লেসে ধূমপান করলে তাকে 50 টাকা জরিমানা দিত, কিন্তু টাকাটা তুলবে কে? যে সার্জেন্টটা, যে ট্রাফিক পুলিশটা টাকাটা তুলবে, সে তো নিজেই ধূমপান করছে। আর ওরা কিন্তু বেশি রিস্কে আছে, এই যে সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট বলুন, ট্রাফিক পুলিশ বলুন, সারাক্ষণ মানে গাড়ির কালো ধোঁয়া, রাস্তার ধুলা, এগুলো তাদের নাকে যাচ্ছে। আমি ওদেরকে মাঝে মাঝে দেখে বলি যে তোমরা মাস্ক পরো, ভালো করে মাস্ক পরো, না তো তোমরা শেষ হয়ে যাবা। এবং এই যে মাস্ক, যদি সবারই এখন আসলে মাস্ক পরা উচিত। মানে আপনি বেরোবেন ভালো, যে করোনার সময় যেমন মাস্ক ম্যান্ডেটরি করেছিলাম আমরা, আমি এই স্টুডিওতে বসেও আমি মাস্কের কথা বলেছিলাম করোনার সময়, তো এখন মাস্ক পরেই চলতে হবে, মানে কিছুটা হয়তো সেটা প্রোটেকশন আমাদেরকে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে স্যার কথা বলবো, সেটা হচ্ছে যে AMR, যেটাকে বলা হচ্ছে যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, বা একদম সহজ করে স্যার যদি বলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আপনারা অসংখ্য রোগী এখন পাচ্ছেন যারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের কাছে আসছে। অত্যন্ত ভয়ের বিষয় যে ছোট ছোট শিশুরা পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আসছে। আমাদের চিকিৎসকদের বড় অস্ত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক। কেন? জীবাণু ঘটিত ইনফেকশন নিয়ে তো আমাদের কাছে আসে, সেটা যে কোনো একটা বার্ন হলো বা একটা রেসপিরেটরি একটা ইনফেকশন হলো, যে কোনো কিছুই ইনফেকশন হয়। বিদেশে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ খুব কম হয়, কারণ এখানে ইনফেকশন রেট অনেক কম, কিন্তু আমাদের দেশে ইনফেকশন রেট অনেক বেশি, এবং আমাদের দেশে ইরেশনাল ইউজ। হ্যাঁ, সেটি আসছে। যেভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, কোয়াকদের যে পল্লী চিকিৎসক বা কোয়াক রয়েছে, এরা হয় কি একটু ডায়রিয়া হলো 2টো সিপ্রোফ্লক্সাসিন খাইয়ে দেয়। এভাবে এই যে ইনএডিকুয়েট ডোজ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং দিয়ে খাওয়ার জন্য দেখা যাচ্ছে, বা এত ঘন ঘন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, 2 দিন পরে হয়তো জ্বর ভালো হলো না, অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আরেকটা দিয়ে দিল। এভাবে ইনফ্রিকুয়েন্ট মানে ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এর জন্য দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং আপনি চিন্তা করতে পারেন আইসিইউতে যেসব রোগী থাকে, তার মধ্যে 41% রোগীর দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্ট টু অল অ্যান্টিবায়োটিক। আপনি যদি পরীক্ষা করে দেখবেন যে সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আছে। একটা হয়তো সেন্সিটিভ, কিন্তু এটা এত দুষ্প্রাপ্য, যদি সেন্সিটিভ ওষুধটা বা এত সাইড ইফেক্টে ভরা, সেজন্য। আর আমাদের কাছে যখন আসে, বিশেষ করে আমার কাছে যখন আসে, অনেক ডাক্তার দেখি আমার কাছে আসে, সব অ্যান্টিবায়োটিক খাইয়ে রেজিস্ট্যান্স করে ফেলেছে। তো আমি মাঝে মাঝে আমি জিসকার কাছে খুবই আমি কৃতজ্ঞ যে ওরা নতুন নতুন অ্যান্টিবায়োটিক আনছে। কারণ অ্যান্টিবায়োটিক, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সিটাকুইন বলে একটা অ্যান্টিবায়োটিক, তারা ফ্লোরোকুইন অ্যান্টিবায়োটিক এনেছে 4th জেনারেশন। এটা আমাকে ইউজ করতে হচ্ছে, কারণ আমার কাছে যখন আসছে দেখছে যে এরা সব অ্যান্টিবায়োটিক, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন সব ওরা মানে শেষ করে এসে আমার কাছে যখন আসে, তখন আর
কোনো উপায় নেই, মানে কোনো ফোর্থ জেনারেশন ছাড়া তখন আপনার হাতে আর কোনো অপশন আর কোনো অপশন নেই, আমাকে দিতেই হচ্ছে। তো ভাই বলে দেই যে এই সময়টুকু পর্যন্ত আপনি খাবেন, তারপর আপনি বন্ধ করবেন, আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং মানে যেভাবে খেতে বলছি আপনি ঠিক সেইভাবে খাবেন, এক্স্যাক্টলি ডোজটা ঠিকভাবেই আপনাকে খাবেন, মেইনটেইন করতে যাতে করে এই যে নতুন নতুন অ্যান্টিবায়োটিক যেগুলো এটা যেন এটা যাতে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্ট না হয়। এবং স্যার রেজিস্ট্যান্সের আরেকটা কারণ যদি খুঁজতে যাই, সেটা হচ্ছে পোল্ট্রি ফিডে আমরা জানি যে যে মুরগিগুলোকে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় মোটা তাজা করার জন্য। এই যে ব্রয়লার যে মুরগিগুলো এগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে মোটা তাজা করার জন্য, সেটা যখন আমরা খাচ্ছি আমাদের সেটা হচ্ছে গরুকে যে করা হচ্ছে যে বিফ মানে ফ্যাটেনিং, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইয়ে, অর্থাৎ আমরা মানে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খেলাম না, কিন্তু আমরা তো ওই খাবারটা খাচ্ছি, মাংস খেয়ে আমরা ব্রয়লার মুরগি বা গরুর যাচ্ছি। মাংস খেয়ে দেখা যাচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক মানে ছোট ছোট বাচ্চারা যে রেজিস্ট্যান্স হচ্ছে, বাচ্চাগুলো নিশ্চয়ই এত অ্যান্টিবায়োটিক খেয়ে তারা আসছে না, কিন্তু সেটা একটা রিজন হতে পারে যে ফুডের ওই যে আপনি ওই যে বার্গার বলুন, এই বলুন, সেগুলো সব ব্রয়লার মুরগি দিয়ে করা হচ্ছে, এগুলোতে অ্যান্টিবায়োটিক ঠাসা। আমি এই জন্য বলি যে মাদের বলি যে আপনারা ঘরে দেশি মুরগি দিয়ে আপনারা চিকেন ফ্রাই করে দিন, বা দেশি মুরগি দিয়ে আপনি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শেষ করব, তো দর্শকদের জন্য আপনি কি বলতে চান? আমার কথা হচ্ছে যে এই শীত, এখনো তো শীতকালটা আছে, মাঘ মাস পুরো আছে, আজকে মাত্র 2 তারিখ, পুরো শীতকালটা আছে, বাকি রয়েছে। এই শীতটাকে সুন্দরভাবে এনজয় করার জন্য আপনি ধূমপান করবেন না, পরিবেশ সুন্দর রাখুন, এবং এখন যে প্রচুর শাক সবজি এসেছে আপনি নিজে খান, আপনি শিশুদের খাওয়ান। যদি কোনো শাক সবজিতে কোনো অ্যালার্জি ডেভেলপ করে সেগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্য আপনি যখনই ঘরের বাইরে যাবেন আপনি মাস্ক পরে ঘরের বাইরে যাবেন, মাস্ক ছাড়া আপনি বেরই হবেন না। তাহলে কিন্তু এই যে আমি বলেছি যে ডেডলিয়েস্ট এখন বাতাস, এই বাতাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, মানে ফুসফুসের যত্ন নিতে হবে, ফুসফুসকে সুন্দর রাখতে যদি হবে, ভালো থাকে সেক্ষেত্রে এবং আমাদের একটা সুন্দর শ্বাস যাতে, প্রশান্তিময় শ্বাস যাতে আমরা নিতে পারি, সেটি হবে আমাদের আজকের অনুষ্ঠানের বড় একটা মানে প্রাপ্তি আমি মনে করি। যদি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম শীতকালীন রোগ ব্যাধি নিয়ে আজকের পর্ব থেকে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।